নামাও ভাই, ভাই ওই মানে অ্যাডমিটটা নামাও না ভাই। এতগুলো পাস তোমার হাতে কি করে পেলে? তুমি কত থেকে পেলে ভাই? এতগুলো পাস কি করে পেলে ভাই? কিভাবে পেলে? অযোগ্য লোকদের কাছে এন্ট্রি পাস আছে, আর যারা যোগ্য তারা বলছে আমরা যোগ্য, আমাদের পাস নেই। সিভিক টিচার এটা যদি মানবিক হয় তাহলে কত বাঁশ দিলে অমানবিক হয়ে যাবে। আচ্ছা কত পরিবার বাঁশ চাই? ও যোগী দরকার না, যোগী হচ্ছে বাংলার জন্য ঠিক পিটিয়ে লাল করে দেবে। দেখেছে তো পদ দিয়েছে, তো পদ দিয়েছে, মদ দিয়েছে, টাকা দিয়েছে, আশীর্বাদ দিয়েছে, কল্যাণ দিয়েছে, থু দিয়েছে, ভ্যা দিয়েছে, ছি দিয়েছে, উন্নয়ন হয়েছে। পদলেখন যদি দেখতে চাও আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দিদির প্রবঞ্চনা করার সময় চলে যাও। সব তেল মারা গোষ্ঠী, বাংলার তেল মারার এক সব এক হয়েছিল, তার মধ্যে বঞ্চিতও আছে। ওরা এত বঞ্চিত তবু ঠেকে শিখবে না, তবুও তেল মেরে যাবে। মার তেল মারি থাকতো না, তোরা তেল মেরি খা, তোর বউ বাচ্চাকে তেল মেরে খা। এগিয়ে চুরি, এগিয়ে বাংলা, এগিয়ে তেল মারা, এগিয়ে পদলেখনকারী বাংলা, এগিয়ে জেলে উচিত। এক্ষুনি আবুল বাসারকে ধরে লকাপে ঢুকিয়ে দেওয়া উচিত। উনি না জেনে চাকরি খান, উনি জেনে খান না, না জেনে। আর একজন আছে আবুল বাসার, মোল্লা একটা ঢোকাতেই হবে, মানে মোল্লা ভোটের ব্যাপার আছে। আমি যদি মিথ্যে কথা বলি আপনারা ধরিয়ে দেবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী তৈরি হয়ে গেছেন, তিনি ওভার বাউন্ডারি মারতে গিয়ে মাঝে মাঝে ফসকে গিয়ে বোল্ড হয়ে যাবে, ক্লিন বোল্ড। উনি বলছেন যোগ্য অযোগ্য কারা নির্বাচন করবে, কে? সুপ্রিম কোর্ট। ঠেলা সারা রাত রামায়ণ পড়ে সীতারামের মাস। সুপ্রিম কোর্ট তোমাদের চাকরিতে বাদ দিয়েছে, তো কি হয়েছে? তোমরা স্কুলে যাও। কি করে বই? মুখ্যমন্ত্রীকে যদি ইসলামিক ইতিহাসে আবার পরীক্ষা বসতে বলে 5 নম্বর পাবে তো? আপনি সৌরভ গাঙ্গুলির মতো লন্ডনে একটা ঘর কিনুন, আপনি লন্ডনে থাকুন, ওই কেলক কলেজের পাশে একটা ছোট্ট আস্তানা তৈরি করুন, আপনি বাংলা থেকে এক্ষুনি পালান। আপনি সৌরভ গাঙ্গুলি বলবেন আর অভিজিৎ গাঙ্গুলি বলবেন। এ গাঙ্গুলি ও গাঙ্গুলি। আর একটা আছে যাকে নোবেল প্রাইজ দিয়েছে, তার নাম হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সত্যি ও কি ক্ষমতা! ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ভারতের প্রধান বিচারপতির নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, হাইকোর্টের প্রধান বিচারপতির নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ভারতবর্ষের সংবিধানের নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ভারতবর্ষের আইন ব্যবস্থার নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কারণ বিকাশ যা বলে ওটাই প্রকাশ হয়। অর্থাৎ বিকাশ রঞ্জন যদি বলে যে ওইটা করতে হবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওটা বলতে বাধ্য। কি বললো রে ভাই? আমি নোবেল কমিটিকে বলছি, মাননীয় সুভাষ থেকে শিলমোহর দিন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নোবেল দিন। আইনে নোবেল কে পেয়েছে আমি জানি না, আইনে নোবেল মাননীয় পেতে পারেন পশ্চিমবঙ্গের মধ্যে, এবং তিনি আইন বিশারদ। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দুই মধ্যে টক্কর হতে পারে। আমার মনে হয় দিদি বিকাশ রঞ্জনকে খুব চেয়েছিলেন, কারণ 26,000-এর যে চাকরি এটা বাতিল হয়ে লাভ হয়েছে কার? লাভ ক্ষতি দিতে হবে, তো লাভ কার? দিদি। হাই দেখে কি কথা বলছে রে ভাই, এই ধরিয়ে দিচ্ছে নাকি? লাভটা তো দিদির, কারণ 26,000-এর বেতন কোটি কোটি টাকা, ওটা দিতে হবে না। যারা অযোগ্য তাদের থেকে তো 15-20 লাখ করে নিয়ে নিয়েছে, হয়ে গেছে, ভরে গেছে। কালেকটিভ রেসপন্সিবিলিটি ববি হাকিম বলেছিল। অর্থাৎ এই টোটাল চুরির দায় মমতা ব্যানার্জি পর্যন্ত যায়, এই টোটাল চুরির দায় মমতা ব্যানার্জি পর্যন্ত যায়। কার কথা অনুযায়ী? ববি হাকিমের কথা অনুযায়ী। আর ববি হাকিমের পেছনে লাগবে না, জানেন তো? এই দুর্ভাগা, তোমাদের দুর্ভাগা ধরে মোল্লা করে দেবে। তোমার সুপ্রিম কোর্টকে কাল দেব, ছেলে যেতে হয় যাব। ওই মঞ্চ থেকে একজনকেও দেখলাম না তাদের শাস্তি ঘোষণা করতে বলতে যে মাননীয় অপরাধীদের জন্য ফাঁসি অথবা যাবজ্জীবন ঘোষণা করুন। বলেছে কি বাঙালি জাত রে? আর শিক্ষক সমাজকে বলি, আপনারা চুপ করে বসে আছেন না, তিলোত্তমার সময় রাস্তায় রয়েছিলেন না, কুলাঙ্গারের দল। যে শিক্ষকরা ডাক্তারের সাথে নাচছিল, তোমার মাথায় উকুন হোক, তাদেরকে তো চাপকানো উচিত। চাপকানো উচিত যে যারা 62,000-এর মধ্যে নেই, সাধারণ তার প্রাপ্য চাকরি, তার চাকরিতে বিতর্ক নেই, এমন লোকের সাথে বিয়ে ঠিক হয়েছিল, বিয়ে বাতিল। মাস্টার হলে আর বিয়ে দেবো না, মেয়েদের বাবারা আতঙ্কিত, সব মাস্টারদের অবস্থা খারাপ। বলো হরি হরি বলো না, বলো দিদি দিদি বলো, দিদি বলো, বলো দিদি। ফুর্তি হচ্ছে।
জাস্ট মস্করা, কিছু পয়সা নষ্ট। আমার ট্যাক্সের পয়সা আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটু নষ্ট করা হলো। ভারতবর্ষের বিচার ব্যবস্থা অন্ধ গলিতে ঢুকে পড়েছে, প্রহসনে পরিণত হয়েছে, এদের উপর আর আস্থা রাখা যাচ্ছে না, আবুল বাশার বলছেন। জেলে উচিত, এক্ষুনি আবুল বাশারকে ধরে লকআপে ঢুকিয়ে দেওয়া উচিত। ভারতের বিচার ব্যবস্থা যদি পছন্দ না হয়, ওনাকে আফগানিস্তান চলে যেতে বলুন। এই আফগানিস্তান ভালো হয়ে গেছে, কিন্তু পাকিস্তানে কিন্তু ভালো হয়ে গেছে। এই গাঁজা পাঠিয়ে দিল, গাঁজা ওই ইসরায়েল ভালো করে ঠুকে দেবে। এইসব লোককে ঠোকা উচিত আর কি। ইসরায়েল লোক, ইসরায়েল ইউনুস সাহেব ইসরায়েলকে টাকা দিয়ে, জানেন তো, বাংলাদেশে ইউনুস সাহেব ইসরায়েলকে টাকা দিয়েছে যাতে করে গাঁজা লোকদেরকে ধরে ধরে গাঁজা খাইয়ে দেয়। কি হচ্ছে না, আবুল বাশারের জন্য সঠিক স্থান হচ্ছে গাঁজা। ওখানে মুসলমানদের মুক্তির জন্য কাটুক। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী সেই অভিভাবক যিনি আমাকে আপনাকে দিশা দেখাতে পারেন, সুবোধ সরকার বলছেন। দেখেছে তো, পদ দিয়েছে, তো পদ দিয়েছে, মদ দিয়েছে, টাকা দিয়েছে, আশীর্বাদ দিয়েছে, কল্যাণ দিয়েছে, থু দিয়েছে, ভ্যা দিয়েছে, ছি দিয়েছে, উন্নয়ন হয়েছে। পদলেখন যদি দেখতে চাও, আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দিদির প্রবঞ্চনা করার সময় চলে যাও। সব তেল মারা গোষ্ঠী, বাংলা তেল মারার এক সব এক হয়েছিল, তার মধ্যে বঞ্চিতও আছে। ওরা এত বঞ্চিত, তবু ঠেকে শিখবে না, তবুও তেল মেরে যাবে। মার তেল, তেল মারি থাকতো না, তোরা তেল মেরি খা, তোর বউ বাচ্চাকে তেল মেরে খাও। ধন্যবাদ। তিনি আরো বলছেন আপনি ভারতবর্ষের শ্রেষ্ঠ মানবিক মুখ্যমন্ত্রী। বলবে তো, আচ্ছা তাহলে অমানবিক লোকটা কি? এটা যদি মানবিক হয়, তাহলে কত বাঁশ দিলে অমানবিক হয়ে যাবে? আচ্ছা কত পরিবার বাঁশ চাই? ও যোগী দরকার না, যোগী হচ্ছে বাংলার জন্য ঠিক পিছিয়ে লাল করে দেবে সব। ধন্যবাদ। তিনি লক্ষ্মীর ভান্ডারের কথা বললেন, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, এগুলোর কথা তিনি একটা চাকরির প্রার্থীদের সঙ্গে বৈঠকে রাজনৈতিক কথাবার্তা নয়। ঠিক বলেছে, লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়বে, ভোট বাড়বে, কন্যাশ্রীতে টাকা বাড়বে, ভোট বাড়বে। মাস্টারদের কত টাকা ছিল একদম ধরে দিয়েছে, ওই জন্যই চাকরিগুলোকে বাতিল করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়িয়ে ইনকাম করবে, আয় বাড়বে, আর বেকার ছেলেদেরকে কন্ট্রাকচুয়াল চাকরি দিয়ে ওদেরকে পার্টির ক্যাডার বানাবে। ওরা 26 সালে ইলেকশনে কর্মী হিসেবে ভালো করে কাজ না করলে আবার লাত মেরে তাড়িয়ে দেবে। 20,000 টাকার ক্যাডার তৈরি হবে, যোগ্যগুলো হবে ক্যাডার, আর বড় জায়গায় যাবে ওই অযোগ্যগুলো। কারণ অযোগ্যগুলো খুব দরকার, ওরা সম্পদ। আগে 15 লাখ দিয়েছে, এখন 50 লাখ দিচ্ছে, মোট 65 লাখ দিল অযোগ্য দল। ওরা ওদের পুজো করা উচিত। ওরা দেখিয়ে দিল কাকে চুরি করা বলে। এগিয়ে চুরি, এগিয়ে বাংলা, এগিয়ে তেল মারা, এগিয়ে পদলেহনকারী বাংলা, এগিয়ে পদলেহনে। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বললেন তাকে জেলে ভরে দিলেও আই ডোন্ট কেয়ার। দেখুন, T20 টুর্নামেন্টটা ইডেনে হয় জানতাম, আজকে দেখলাম T20 টুর্নামেন্টটা এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হচ্ছে। প্রথমে হাসি লাগছিল, ওই বঞ্চিতদের দেখে দুঃখ লাগছিল না, হাসি লাগছিল, কারণ তারা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে। এ বলছে তুই অযোগ্য, বলছে তোর কাছে পার্স আছে, তুই অযোগ্য। মানে অযোগ্য লোকদের কাছে এন্ট্রি পার্স আছে, আর যারা যোগ্য তারা বলছে আমরা যোগ্য, আমাদের পার্স দেয়নি, মানে এন্ট্রি পার্স। বলছে আমরা সেই 3টে থেকে লাইন দিয়েছি, বলবে তো যে পার্স লাগে, যে ঢুকতে গেলে একটা যে কোনো টিকিট বা পার্স লাগবে, এই পার্স নাকি পাচ্ছে না ওরা। আর কি কারা পাচ্ছে না? যোগ্য যারা শিক্ষক, বঞ্চিত যোগ্য শিক্ষক যারা, তারা পাস পাচ্ছে না। আর পাস পাচ্ছে কারা? অযোগ্য শিক্ষকরা। যোগ্য শিক্ষকেরা বলছে এই তোর তো এবার সেটা নাম নেই রে, তুই তো চিটিংবাজ। বলছে আমি নাকি চিটিংবাজ, আমি হচ্ছি ধাপ্পাবাজ, চিটিংবাজ নই, আমি হচ্ছি জানবাজ। আমি কি জানবাজ? আমি ধাক্কা ধাক্কি দেখলাম, মজা দেখলাম। প্রথমে এক পোস্ত হয়ে গেল বাইরে, তারপরে নাটক অভিনীত করছে। প্রধান চরিত্র আছেন মাননীয়া, নাট্যমঞ্চে রয়েছেন রথী মহারথীরা, নাট্যমঞ্চের আছে মোসাহেবী দল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাদেরকে ভাইস চ্যান্সেলর করা হয়েছে তারা যে মোসাহেবী, বোঝা গেল রাজ্যপাল কেন ভাইস চ্যান্সেলর পোস্টে স্থায়ী নিয়োগ করছেন না। অর্থাৎ মোসাহেবীদের হাত থেকে বিশ্ববিদ্যালয়কে বাঁচানো। একজন মোসাহেবী বলছেন যে ভারতের শ্রেষ্ঠ মানবিক মুখ্যমন্ত্রী তিনি, আগে বামেদের শ্রেষ্ঠ মানবতাবাদী বলতেন। বামেদের আশীর্বাদ দিয়ে তিনি ধন্য হয়েছিলেন। বামেরা চলে গেছে, আশীর্বাদ আর পাচ্ছি না। তাই মাননীয় মুখ্যমন্ত্রী হলেন পৃথিবীর বা ভারতবর্ষের শ্রেষ্ঠ মানবিক মুখ্যমন্ত্রী, তিনি সুবোধ সরকার।
মুখ্যমন্ত্রী বলছেন জেনে শুনে আমি কারোর চাকরি খাইনি, কাজ করতে গেলে একটা দুটো। তারপরে উনি না জেনে গেছেন, উনি না জেনে চাকরি খান, উনি জেনে খান না, না জেনে খান। আর একজন আছেন আবুল বাসার, মোল্লা একটা ঢোকাতেই হবে, মানে মোল্লা ভোটের ব্যাপার আছে। আবুল বাসার সবই শয়তানদের খেল, মুখ্যমন্ত্রী সৎ দেশের শ্রেষ্ঠ। আচ্ছা ওইটাকে মুখ্যমন্ত্রী শ্রেষ্ঠ বলে উচিত ছিল? 26,000-এ চাকরি গেল, লোকের কান্নার কথা। কালেকটিভ রেসপন্সিবিলিটি, দায় কার? দায় মুখ্যমন্ত্রী। আমি প্রত্যেকটা আসনের, প্রত্যেকটা এমএলএ অঞ্চলের, প্রত্যেকটা বিধানসভা অঞ্চলের আমি মাথা। আমি যাদেরকে দাঁড় করিয়েছি তাদেরকে জিতিয়েছি, তো তারা জিতে অর্পিতা করেছে। কি করেছে? আই লাভ ইউ অর্পিতা করেছে, আর ও লাভলি করেছে। তো দায়টা কি ও লাভলি আই লাভ ইউ না আপনার? মুখ্যমন্ত্রী বলছেন 2022 সালের থেকে অন্য খেলা শুরু হয়েছে, যাত্রাপালার মাধ্যমে ভুল বোঝানো হচ্ছে। হ্যাঁ, উনি মুখ্যমন্ত্রী বেশি কিছু বলবেন না। মুখ্যমন্ত্রী এরা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমি মিথ্যে কথা বলি না, আমি যদি মিথ্যে কথা বলি আপনারা ধরিয়ে দেবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী তৈরি হয়ে গেছেন, তিনি ওভার বাউন্ডারি মারতে গিয়ে মাঝে মাঝে ফসকে গিয়ে বোল্ড হয়ে যাবে, ক্লিন বোল্ড হবে। তিনি বলেছেন আমি ওভার বাউন্ডারি মারতে যাব, কিন্তু মাঝে মাঝে ফসকে গিয়ে ক্লিন বোল্ড হলে রাগ করবেন না। অর্থাৎ আমি মাঝে মাঝে মিথ্যে কথা বলবো, যেই মিথ্যে কথা বলবো সঙ্গে সঙ্গে তোমরা ধরিয়ে দেবে। সততার প্রতীক, কি সুন্দর ধরিয়ে দিতে বলেন। আমি শুধু ভাবছি যে ওদের তো চাকরি গেল, ওদের মূর্খামির প্রতিযোগিতা হচ্ছিল। দুটো ছেলেরা কি দেখছিলাম ইন্টারভিউ দিচ্ছে, মানে বক্তব্য রাখছে। একজন টি শার্ট পরে জিন্স পরে গেছে, দেখলে শিক্ষক মনে হয় না, তার কথার উচ্চারণ ঠিক নেই। সে বলছে আমার চাকরি আমি করাচ্ছি, মানে আমরা না আমি। কে রে ভাই? একে কেউ শিখিয়েও দেয়নি। কেউ কেউ দেখছে কাগজ নিয়ে গেছে, পড়তে পারে না ঠিক মতো, উচ্চারণ করতে পারে না মানুষ। এই শিক্ষকদের মনে হয় চাকরি চলে যাওয়া উচিত, জানেন তো? কারণ কারবারি শিক্ষক মনে হয় ওখানে ছিল আর কি। এত উচ্চারণ ভুল কেন? বা তার মূল লক্ষ্য দিদি বন্ধনা। যে ধরুন আপনার পরিবারের 11 জনকে কেউ খুন করে দিয়েছে, আপনাকে মাইক দিল তার সম্পর্কে বলতে, আপনি বলেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, তাহলে আপনি কে? ওটা কি বলার অনুষ্ঠান ছিল যে 11 জনকে কি আপনি খুন করেছেন? জাস্টিস জিজ্ঞেস করছে কাকে? অপরাধীকে। আর যে আর বাড়ির লোক খুন হয়েছে সে বলছে অপরাধী সম্পর্কে বলছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, অপরাধী শ্রেষ্ঠ, পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ মহামানব। তাহলে ওই যাদের পরিবারের লোক খুন হয়েছে সেই পরিবারের লোক কিরকম আত্মীয় রেখে গেল পৃথিবীতে? আমি পরিষ্কার করে বলছি, আমি যে কথা বলেছিলাম সেইটা হলো, উনি বলছেন যোগ্য অযোগ্য কারা নির্বাচন করবে? কে? সুপ্রিম কোর্ট। ঠেলা সারা রাত রামায়ণ পড়ে সীতারামের মাসে। হায় রে, গতকালকে রামনবমী গেছে না? ও রাম, হায় রাম। যোগ্য অযোগ্য ঠিক করবে তো স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, সরকার, সুপ্রিম কোর্ট ঠিক করবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারটা সুপ্রিম কোর্ট চালাচ্ছে, স্কুল সার্ভিস কমিশনটা সুপ্রিম কোর্ট চালাচ্ছে, মধ্যশিক্ষা পর্ষদটা সুপ্রিম কোর্ট চালাচ্ছে। আমি বিস্মিত হয়ে যাচ্ছি, এই কথা বলতে পারছে। সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করেছে এই দোষে, বারবার চেতাবনী দিয়েছে যে আপনারা যোগ্য অযোগ্য নির্বাচন করে দিন। পশ্চিমবঙ্গ থেকে নির্বাচন করেনি তা নয়, নির্বাচন করেছিল। রাজ্য সরকার একটা হিসাব দিয়েছে অযোগ্যদের, শিক্ষা দপ্তর অযোগ্যদের আলাদা হিসাব দিয়েছে, আর স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের আলাদা নির্বাচন লিস্ট দিয়েছে। তিন রকম। তারা সুপ্রিম কোর্ট কোনটা নেবে? সুপ্রিম কোর্ট বলেছে যদি পরিষ্কার করে না দেওয়া হয় আমি গোটা প্যানেল বাতিল করে দেবো। দিদি তাই চাইছিলেন মনে হয়। উনি বলছেন সুপ্রিম কোর্ট তোমাদের চাকরিতে বাদ দিয়েছে, তো কি হয়েছে? তোমরা স্কুলে যাও। কি বই? সুপ্রিম কোর্ট বলেছে কাল থেকে স্কুলে যাবে না, মানে বলছে স্কুলে যাও। তোর গর্ব আছে কেন? তোমরা যারা নিজেদেরকে যোগ্য মনে করবে স্কুলে চলে যাবে। অর্থাৎ কে যোগ্য নয় সে নিজেই ঠিক করে দেবে। মুখ্যমন্ত্রী বলছেন ভলেন্টারি প্রক্রিয়ায় তারা যত কাজ চালিয়ে যান। বলেছি না, ওই সবাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কাউকে দরকার ছিল না, শুধু কাজী মাসুয়াককে দরকার ছিল।
আমি সবচেয়ে প্রথম পশ্চিমবঙ্গে বলেছি ওটা, বিভিন্ন মিডিয়া টিভি চ্যানেলে বলেছি আমি প্রথম বললাম আমাকে গোটা রাজ্য নকল করবে। আমার খুব ভাবতে ভালো লাগছে যে আমার কথা মুখ্যমন্ত্রীর মুখে বেরোচ্ছে, আর ওই যারা সংগঠন করেছে সেই সংগঠন করা লোকেরা দেখছে আমার কথা বলছে। কোন কথা? যে আবার পরীক্ষা দিলে জাস্টিস নিজেও পাস করতে পারবে না। মুখ্যমন্ত্রী নিজেও, আমি মুখ্যমন্ত্রীর কথা বলেছিলাম, মুখ্যমন্ত্রীকে সম্পর্কে ওরা তো বলতে পারবে না, অসম্ভব। মুখ্যমন্ত্রীকে যদি ইসলামিক ইতিহাসে আবার পরীক্ষা বসতে বলে 5 নম্বর পাবে তো। মুখ্যমন্ত্রী বলছেন বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে ফেলার একটা চক্রান্ত চলছে। কি চক্রান্ত করছে এই প্রধান বিচারপতি? ভারতের প্রধান বিচারপতি যদি বাংলা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত করে, তাহলে মাননীয়কে বলছি আপনি সৌরভ গাঙ্গুলির মতো লন্ডনে একটা ঘর কিনুন, আপনি লন্ডনে থাকুন, ওই কেলগ কলেজের পাশে একটা ছোট্ট আস্তানা তৈরি করুন, আপনি বাংলা থেকে এক্ষুনি পালান। খোদ সুপ্রিম কোর্ট যদি শিক্ষাকে ধ্বংস করতে চায়, তাহলে এই ভারতে থাকার কোনো দরকার আছে কি ভাই? দরকার আছে? এই লোকজন বলছে দরকার নেই। মাননীয়, আপনি তো সৌরভের বউ আর সৌরভের বাচ্চার সাথে ঘুরছিলেন, ওটাই আপনার মুক্তি। আপনি সৌরভ গাঙ্গুলি বলবেন আর অভিজিৎ গাঙ্গুলি বলবেন। এ গাঙ্গুলি ও গাঙ্গুলি। আর একটা আছে যাকে নোবেল প্রাইজ দিয়েছে, তার নাম হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সত্যি ও কি ক্ষমতা! ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ভারতের প্রধান বিচারপতির নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, হাইকোর্টের প্রধান বিচারপতির নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ভারতবর্ষের সংবিধানের নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ভারতবর্ষের আইন ব্যবস্থার নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কারণ বিকাশ যা বলে ওটাই প্রকাশ হয়। অর্থাৎ বিকাশ রঞ্জন যদি বলে যে ওইটা করতে হবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওটা মানতে বাধ্য। কি বললো রে ভাই! আমি নোবেল কমিটিকে বলছি মাননীয় সুভাষকে শিলমোহর দিন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নোবেল দিন। আইনে নোবেল কে পেয়েছে আমি জানি না, আইনে নোবেল মাননীয় পেতে পারেন পশ্চিমবঙ্গের মধ্যে, এবং তিনি আইন বিশারদ। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দুই মধ্যে টক্কর হতে পারে। আমার মনে হয় দিদি বিকাশ রঞ্জনকে খুব চেয়েছিলেন, কারণ 26,000-এর যে চাকরি এটা বাতিল হয়ে লাভ হয়েছে কার? লাভ করতে দিতে হবে তো, লাভ কার? দিদি। ভাই দেখে কি কথা বলছে রে ভাই, এই ধরিয়ে দিচ্ছে নাকি? লাভটা তো দিদির, কারণ 26,000-এর বেতন কোটি কোটি টাকা, ওটা দিতে হবে না। যারা অযোগ্য তাদের থেকে তো 15-20 লাখ করে নিয়ে নিয়েছে, হয়ে গেছে, ভরে গেছে। কালেকটিভ রেসপন্সিবিলিটি ববি হাকিম বলেছিল। অর্থাৎ এই টোটাল চুরির দায় মমতা ব্যানার্জি পর্যন্ত যায়, এই টোটাল চুরির দায় মমতা ব্যানার্জি পর্যন্ত যায়। তার কথা অনুযায়ী, ববি হাকিমের কথা অনুযায়ী। আর ববি হাকিমের পেছনে লাগবে না, জানেন তো? এই দুর্ভাগা তোমাদের দুর্ভাগা ধরে মোল্লা করে দেবে তোমাকে, বেশি ববি দেখাতে যাবে না। এই উর্দু রাজ চলবে, বাংলায় ইন্টারভিউ দিচ্ছে। আমি আর উর্দু প্র্যাকটিস করছি দাদা, পরে উর্দুতেই সব বলবো। আমার বক্তব্য কালেকটিভ রেসপন্সিবিলিটি হলোটা কি? তো কালেকটিভ রেসপন্সিবিলিটি অনুযায়ী এই যে আর্থিক অবস্থা খারাপ বাংলার, 26-এর ইলেকশন সামনে, টাকা দরকার তো নাকি? টাকা আসবে কোথা থেকে? বেতন কমিয়ে দাও। 26,000 চাকরি চলে গেল, বিকাশ কথাই গেছে। এমন কাজ করাতে হবে তোমাকে। মনু সিংভি আমাদের এমপি, টাকা দিতে কি হয়েছে? মনু সিংভি চাকরি বাঁচাচ্ছে। চাকরি চলে যাওয়ার পর আমি যেটা বলেছিলাম যে প্রথমত ডবল চাকরি হচ্ছে কাদের? যারা দুর্নীতিগ্রস্ত তাদের থেকে 15-20 লাখ টাকা নেওয়া হয়েছে। আবার 10 বছরের বেতন 12 বছর সুস্থ নেবে। লাভ কার? কে নেবে? পশ্চিম সরকার নেবে। ভোটের আগে কাজে লাগবে তো। 10-12 বছরের 8-10 বছরের বেতন 35 থেকে 50 লাখ টাকা প্লাস 12% সুদ, এটা সুপ্রিম কোর্ট বলে যাবে দিদি করবে। তাহলে আগে 15 লাখ নিয়েছিল, এখন 50 লাখ। তাহলে কত হলো? ক্যারিয়ার পিছু 65 লাখ থেকে 70 লাখ পার জালি শিক্ষকের থেকে 70 লাখ পাওয়া গেল। এটা উন্নয়ন না কি উন্নয়ন না? আগে বলো। সেকেন্ড, যোগ্য টিচার। লোক আবেগের ব্যাপার আছে। যোগ্য টিচারদের বললো তোমরা স্কুলে বসে থাকো, বেরোবে থাকো, বেতন কি হবে ওইটা কিন্তু বলেনি। যত মুরগি করে বসেছিল সব এক গাদা মুরগির তল,
ওইটা কেউ বললো না যে আমরা নাহলে স্কুলে যাব, আমার রেগুলার বেতনটা প্রতি মাসে আসবে তো ওই 70,000 টাকা। দিদি কিন্তু হিন্স দিয়েছেন, মাস্টার একটা কথা মেনে নিয়েছেন যে সিভিক টিচার 70 টাকা দাও, 20,000 টাকা, 70,000 টাকা দাও, 20,000 টাকা লাও। কি বেতন হচ্ছে 70,000 টাকা, নিয়ে নিলাম। আর লাও কত? 20,000 টাকা লাও। তা কোনটা বেশি, 70,000 না 20,000? 50,000 করে পার হেড জমা। বলবে নেবো না, যা মোর, আমি সব বিকাশ রঞ্জনের দোষ আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দোষ। নরেন্দ্র মোদী ওদের খেলছে। আচ্ছা, এর চেয়ে বড় অসম্মান ভারতীয় মুখ্য প্রধান ন্যায়ালয়কে সুপ্রিম কোর্ট করা যায়? এর জন্য কোনো আইন আছে? সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছে, বলছে আই ডোন্ট কেয়ার, তাতে জেলে যেতে হয় যাব। অর্থাৎ সুপ্রিম কোর্টকে গাল দেব, জেলে যেতে হয় যাব। আজকে খুব ভালো একটা চিত্রনাট্য হলো, শুভেন্দু অধিকারীরা তাকিয়ে আছে। শুভেন্দু অধিকারীরা বলবে, ওরা আবার বলছে ওই যারা বক্তব্য রাখছিল যে বিরোধীরা আমাদের কি সাহায্য করছে। ও সরকার সাহায্য করবে না, বিরোধীরা করবে? এখন বিরোধীদের দরকার। ও মনে হয় কাঠবাড়ি টিচার ছিল, যাই না, বুঝতে পারছেন? ঠিক আছে, আমার প্রশ্ন, শুভেন্দু অধিকারীরা মনে হয় নবান্ন ঘেরাও করবে, 21 সাল পর্যন্ত খেলা হবে, ধুলা হবে, কিছু লোকের আত্মহত্যা হবে, আত্মহত্যার পর মিডিয়াগুলো তোমাদের লাভ হবে, তোমরা নিউজ করলে তোমার জিএপি বাড়ে। বাংলার যুব সম্প্রদায়ের আত্মহত্যা চাই। কেমন আছো ভাই, চলো যাই আত্মহত্যা করে দেখাই, এটা স্লোগান। অথবা ডেড বডি পোড়াচ্ছে খালপাড়ে, ডেড বডি পোড়াচ্ছে কোথায়? খালপাড়ে। টাকা নিয়েছিস রে, আমার টাকা নিয়ে আবার সুস্থ টাকা চাইছিস, তোর সরকার চাইছে? ও তো সুপ্রিম কোর্ট করে মারি না, চল টাকা দে, দিতে পারবে না ডেড বডি কোথায়? ওই খালপাড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সুপ্রিম কোর্ট রাজ্যের হাতে যেন যোগ্য অযোগ্যদের তালিকাটা তুলে দেয়। তো ওটা সুপ্রিম কোর্ট ঠিক করবে, তাহলে মাননীয় চলে যাক। আর পশ্চিমবঙ্গের দায়িত্ব ভারতীয় সেনাবাহিনী নিক, তাই তো? নিয়ে সুপ্রিম কোর্ট ভারতীয় সেনাবাহিনীকে দিয়ে কাজটা করাক। উনি তো নিজেই বলছেন আমি মিলিটারি শাসন চাই, কোথায় যে যাই আমি মিলিটারি শাসন চাই। সুপ্রিম কোর্ট তখন করতে পারে, কাকে দিয়ে করতে পারে? রাষ্ট্রপতি শাসন জারি হলে যারা আধিকারিক তাদেরকে দিয়ে করতে পারে। এখানে গণতান্ত্রিক সরকার একটা আছে, যার প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী, সে যোগ্য অযোগ্য দেবে না। স্কুল সার্ভিস কমিশন তুলে দিন না, মধ্যশিক্ষা পরিষদ তুলে দিন না, শিক্ষা দপ্তর তুলে দিন না। আপনারা এতদিন ধরে যোগ্য অযোগ্য খুঁজে পেলেন, ওএমআর কারা জ্বালালো? আমি অবাক হয়ে যাচ্ছি, যারা ওএমআর জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, যারা র্যাঙ্ক জ্যাম করালো, যারা সাদা খাতে জমাকে মেনে নিল, যারা হার্ড ডিস্ক পুড়িয়ে দিল, ওই মঞ্চ থেকে একজনকেও দেখলাম না তাদের শাস্তি ঘোষণা করতে বলতে যে মাননীয় অপরাধীদের জন্য ফাঁসি অথবা যাবজ্জীবন ঘোষণা করুন। বলেছে কি বাঙালি জাত রে? আর শিক্ষক সমাজকে বলি, আপনারা চুপ করে বসে আছেন না, তিলোত্তমার সময় রাস্তায় রয়েছিলেন না, কুলাঙ্গারের দল সব। গোটা রাজ্যের শিক্ষক সমাজের তীব্র প্রতিবাদ করা উচিত, কারণ শিক্ষাঙ্গন ধসে যাচ্ছে, ছাত্রছাত্রীরা ধসে যাচ্ছে। বলছে উন্নত শিক্ষা হবে, 26,000 জেলে গেলে কি উন্নত শিক্ষা হবে রে? খুব ভালো, ওরা তো আত্মহত্যা। 26,000 মানে 26,000টা তিলোত্তমাকে হত্যা করা। কত তিলোত্তমা হত্যা হলো? 26,000। ওরা 26,000 তিলোত্তমার মূল্য নেই, একটা তিলোত্তমার মূল্য আছে। যে শিক্ষকরা ডাক্তারের সাথে নাচছিল, তোমার মাথায় উকুন হোক, তাদেরকে তো চাপকানো উচিত, চাপকানো উচিত। তোমার মাথায় উকুন হোক, আস্তে করে চেটে যাও, হয়েছে তো? ঠুকে দিয়েছে একদম, তিলোত্তমা কেসটাকে ঠুকে দিয়ে যেত, চেটে যাও। ওরা শিক্ষকদের দুরবস্থায় কাঁদবে না, একটা জলের বোতল দেবে না। এই যে যারা নেতাজি ইউনিভার্সিটি গেছে, ওদের গাড়ি ভাড়ার মুখ্য দেওয়া উচিত ছিল। প্রত্যেকের বাড়ি থেকে গাড়ি ভাড়া দিতে হবে, তাদের যাতায়াতের দায়িত্ব, তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব মুখ্য নেওয়া উচিত। আর জনগণের নেওয়া উচিত, যারা কোটি কোটি টাকা দিল ওই মাহাতোদের হাতে। মাহাতোদের খাবার বাড়ন্ত ছিল, অতিরিক্ত ছিল, ফেলে দিচ্ছিল, জনগণকে বিলিয়ে দিচ্ছিল।
ওরা ডাক্তার, এরা মাস্টার। মাস্টারদের অসম্মান বুঝুন, এদের অপদার্থতা বুঝুন, এদের উচ্চারণ ঠিক হয়নি। যারা বক্তব্য রাখছিল ওদের কথার উচ্চারণ ঠিক হয়নি এখন বলতে। এদের চাকরি চলে যাওয়া কিন্তু উচিত। আমার মনে হয় শিক্ষাগুলো, বিদ্যালয়গুলো স্টাডি করা দরকার আছে, কারা কারা স্কুলে পড়ায়। আমি বলছি চূড়ান্ত অযোগ্য অপদার্থ শিক্ষককে ভরে গেছে বিভিন্ন শিক্ষাঙ্গন, অথবা তারা যোগ্যতার চর্চা করেনি। চাকরি পেয়ে যাওয়ার পরে গা হেলে দিয়েছে, আর চাকরি যাবে না। আজকে দেখছিলাম খবরের কাছে নিউজ, যে যারা 62,000-এর মধ্যে নেই সাধারণ, তার প্রাপ্য চাকরি, তার চাকরিতে বিতর্ক নেই। এমন লোকের সাথে বিয়ে ঠিক হয়েছিল, বিয়ে বাতিল। মাস্টার হলে আর বিয়ে দেবো না, মেয়েদের বাবারা আতঙ্কিত, সব মাস্টারদের অবস্থা খারাপ। বল হরি হরি বল। কালকে গেছে রামনবমী, এবার সবাইকে ধরে চিতায় তোল। আমি পরিষ্কার বলছি, মাননীয় কি করবেন শ্বেতপত্র প্রকাশ করুন। বলছে আরো লয়ার দেবো। এই শিক্ষকরা কত বড় নির্বোধ চিন্তা করে দেবে। বলছে রিভিউ পিটিশন করবো, কিচ্ছু হবে না। রিভিউ পিটিশন করে যায় কেবলমাত্র টেকনিক্যাল প্রবলেম হলে। 99.99% রিভিউ পিটিশন বাতিল হবে। হ্যাঁ বাতিল। বলছে মনু সিংভির সাথে আমি কপিল সিব্বলকে দেবো, কল্যাণ ব্যানার্জিকে দেবো, আর প্রশান্ত ভূষণকে দেবো। মানে রাজ্যের আমাদের ট্যাক্সি টাকা বরবাদ করবে, করে হেরে চলে আসবে। ততদিন সময় চলে যাবে। আমি শিক্ষকদের বলি রিভিউ পিটিশন করে করুক, ওটা শূন্য রেজাল্ট, কিচ্ছু হবে না। মাননীয় শ্বেতপত্র প্রকাশ করে বলুক এই 26,000-এর মধ্যে কারা যোগ্য, সুপ্রিম কোর্ট বলবে না, মাননীয় বলবে। আর কারা অযোগ্য, অযোগ্যদের জন্য কি পদক্ষেপ, আর যোগ্যদের জন্য ঠিক কি পদক্ষেপ। আর যারা এই অযোগ্য যোগ্য করে শেষ করে দিল প্যানেলটাকে, তাদের জন্য ফাঁসি কবে আর যাবজ্জীবন পাবে। তারা কারা? মুখ্যমন্ত্রী বলছেন তাকে সময় দেওয়া হয়নি অযোগ্য যোগ্য বাছার। অনেক সময়, বেশি সময় পেয়ে গেছে, আর একটু কম সময় দেওয়া দরকার ছিল। মানে উনি বলেছেন না আমি অসত্য কথা বলি না, যদি কেউ অসত্য কথা বলে, যদি আমি মিথ্যে কথা বলি ধরি, তো আমি ধরে দিচ্ছি দিদি এটা অসত্য কথা হয়েছে, অনেক সময় দেওয়া হয়েছে। ওখানে আপনার পদলেন করে লোকেরা কিছু না, ওরা কেউ বলবে না, মাসুম আক্তার বলবে। কারণ এই শিক্ষকদের পাশে প্রথম থেকে মাসুম আক্তার একলা ছিল, পরে অনেক হুক্কা হুয়া করতে করতে এসেছে। একলা ছিল কাজী মাসুম আক্তার 5-6 বছর আগে থেকে। তখন সিনারিওতে অভিজিৎ গাঙ্গুলি আসেনি, তখন সিনারিওতে পার্থ চট্টোপাধ্যায় জেলে যায়নি, তখন সিনারিওতে টিভি চ্যানেলগুলো গান্ধী মূর্তি পাদদেশে দৌড়ায়নি, ওরা মার খেত। পাশে ছিল কেবল কাজী মাসুম আক্তার, তিনি সবটাই জানেন। অথচ তার পরামর্শ নেওয়া হয়নি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডাকা হয়েছে উপাচার্যদের, তারা শুধু ভজনা করলো, বলো হরি হরি বলো না, বলো দিদি দিদি বলো, দিদি বলো, বলো দিদি। ফুর্তি হচ্ছে, জাস্ট মস্করা, কিছু পয়সা নষ্ট। আমার ট্যাক্সের পয়সা আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটু নষ্ট করা হলো মাত্র। ধন্যবাদ।